নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভূমির এনএইচআইডিসিএল কার্যালয় ঘেরাও বৃহদাংশ ই-রিক্সা চালক ইউনিয়নের। মঙ্গলবার কার্যালয় কর্তৃপক্ষের কাছে বেহাল সড়কের হাল কবে ফিরবে, সড়কের হাল ফেরাতে সরকার থেকে কত টাকা অনুদান, তা নিয়ে প্রতিবাদ। শ্রীভূমির এনএইচআইডিসিএল কার্যালয় ঘেরাও বৃহদাংশ ই-রিক্সা চালক ইউনিয়নের। মঙ্গলবার কার্যালয় কর্তৃপক্ষের কাছে বেহাল সড়কের হাল কবে ফিরবে, সড়কের হাল ফেরাতে সরকার থেকে কত টাকা অনুদান, এই বিষয় নিয়ে ইউনিয়ন কর্মকর্তারা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা ঠিকভাবে কোনো কিছু উত্তর দিতে পারেনি। এই নিয়ে তারা কার্যালয়ের বাইরে স্লোগান দিতে থাকেন। ইউনিয়ন কর্মীদের দেখে কর্তৃপক্ষরা দরজা বন্ধ করতে চাইলে তারা উত্তেজিত হয়ে পড়েন। দরজা কেন বন্ধ করে নিলেন কর্তৃপক্ষরা, তাই নিয়ে তারা প্রতিবাদ করেন। একসময় তারা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে ইউনিয়ন কর্মীদের কার্যালয় থেকে বের করে দেন। পরবর্তীতে তারা বাইরে এসে ধর্ণা কর্মসূচিতে সামিল হন। ইউনিয়নের পক্ষে অনেকেই মিডিয়ার সামনে সোজা সাপটা উল্লেখ করেন। দরজাটা কিনে লাগাই না আপনারা রিপোর্টার আছে ওই ম্যানেজার কই ভাইয়া 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 আনি না ম্যানেজার আপনি ম্যানেজার আপনি আজ চুরা দরজা লাগাই ওটা প্রমাণ করো আপনারা কইতে বল বলে কিনা লেগে কথা করতে জনগণের অর্থ নিয়ে নজর করা চলবে না, নাহলে আন্দোলন চলছে চলবে, নাহলে আন্দোলন চলছে চলবে। ठीक है, जानते नहीं, आज तो जान लिए ना। ठीक है, कोई बात नहीं, हम लोग आदमी लोग आए हैं यहाँ पे। हमारा शहर में जो रास्ता का जो हाल है उसको लेके आपको लोगों का क्या चिंताधारा है? आप लोग जहाँ पे आज के আমরা শ্রীভূমি ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আজকে এনএইচআইডিসিএল অফিসে এখানে আমরা এসেছি যে রাস্তার যে আমাদের শহরের রাস্তার যে বেঅবস্থা, রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতখান হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, তা জানতে আসলাম। যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তো যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান, তখন উনি মানা করলেন, এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তাই আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখিতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ। লাস্টে দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আমার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে নাকি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। আমরা আজকে সবাই বললাম ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আপনারা আমাদেরকে এস্টিমেটটা দেখিয়ে দিন, এস্টিমেটটা দেখানোর পরে আমরা চলে যাব। কিন্তু উনি দেখাতে একদম নারাজ, উনি এস্টিমেট দেখান না। যদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই, আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের কি এস্টিমেট দেখার অধিকার নেই?
যদি অধিকার থাকে তাহলে উনি কেন আমাদেরকে দেখাচ্ছেন না? মানে কি ডালমে কুচ কালা হে। নমস্কার। ভারতীয় নাগরিক হয়ে পাকিস্তানি প্রেম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ তা যেন প্রমাণিত হলো পুনরায়। পবিত্র সাংসদদের মধ্যে বসে পাকিস্তানি প্রেম সাংসদ গৌরব গগৈর এই নিয়ে তীব্র প্রতিবাদ সহায়ক কমলক্ষ দে পুরখাইস্তর। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে এনে কমলক্ষ পরিষ্কার ভাষায় উল্লেখ করে কংগ্রেসে বিজেপিকে বিরোধিতা বা সমালোচনা করুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের সেনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যেন মনে হচ্ছে গৌরব গগৈ যেন কলিয়াবরের সাংসদ নয়, তিনি যেন পাকিস্তানের সাংসদ। সংসদে যখন অধিবেশন শুরু হয় বিশ্বের লোকের চোখ থাকে সাংসদদের কথাবার্তা তথা কাজকর্ম নিয়ে। পাকিস্তানি প্রেমে মশগুল হয়ে ভারতীয় সংসদে পাকিস্তানকে সহায়তা করার বক্তৃতা প্রদান করেন সাংসদ গৌরব গগৈ, তাও তিনি নিন্দনীয় বলে ব্যক্ত করেন কমলাক্ষ। ভারতীয় হয়ে শত্রু পাকিস্তানকে সহায়তা তার চেয়ে লজ্জা ও দুঃখের কথা আর কি হতে পারে, এমনটা মন্তব্য কমলাক্ষের। এই যে সমস্ত যেগুলো ঘটনা হলো, পেহেলগাম হত্যা থেকে শুরু করে যতগুলো ঘটনা হলো, এটার সঙ্গে আমাদের ভারতীয়দের আবেগ জড়িত এবং আমরা ভারতবাসী কিন্তু সবাই আমরা সেক্ষেত্রে আমরা এক ছিলাম। পার্লামেন্টে গৌরব গগৈ মহাশয়ের বক্তব্য শোনার পর সেটাই বোঝা যাচ্ছে উনি ভারতবর্ষের সাংসদ না হয়ে ওনার পাকিস্তানের সাংসদ হওয়া ভালো ছিল। কারণ একদম সিধা কথা, কালকে পাকিস্তানের মিডিয়া যেভাবে গৌরব গগৈকে অ্যাপ্রিসিয়েট করলো, গৌরব গগৈর গুণাগুণ করলো, তাতেই বোঝা যায় যে গৌরব গগৈর সঙ্গে যে পাকিস্তানের যে একটা সুসম্পর্ক। এবং যতগুলো কোয়েশ্চেন করেছেন প্রত্যেকটা কোয়েশ্চেন পাকিস্তানকে সাহায্য করার জন্য। তাই প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে ওনার কাছে তথ্য আছে, গৌরব গগৈর যে সম্পর্ক যে সেটা কালকে লোকসভায় একজন সাংসদ যখন সেই কথাগুলো বলেন সেটা শুধু লোকসভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত বিশ্ব সেই কথাগুলো দেখলো। অতএব গৌরব গগৈ ভারতবর্ষের সাংসদ নয়, উনি যেভাবে পপুলার, হি ইজ টু পপুলার ইন পাকিস্তান। অতএব আমি মনে করি যে পাকিস্তানের সাংসদ হওয়ার খুব খুব উচিত বা ভালো। এইভাবে পাকিস্তান প্রেমী আমরা আগে কখনো দেখিনি। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উড়ি অ্যাটাক যখন হয়েছিল তখনও সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছিল, ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছিল, মোদী গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে গিয়ে আপনারা কতজন সন্ত্রাসবাদী মারলেন। এবার প্রমাণ সহকারে সেই তথ্যগুলো দেওয়া হলো, কিন্তু তারপরও আজকের দিনে ভারতীয় সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর উপর আজকে প্রশ্ন করেছেন গৌরব গগৈ। ভারত সরকারের বিদেশ মন্ত্রী উনার গৌরব গগৈ ভারতবর্ষের সৈন্যের উপর উনার কোনো ইয়ে নেই, ভরসা নেই। উনার ভরসা পাকিস্তানের সৈন্যের উপর, উনার ভরসা পাকিস্তান গভর্নমেন্টের উপর, উনার ভরসা পাকিস্তানের জনসাধারণের উপর। তাই আমি মনে করি যে পাকিস্তান চলে যাওয়া ভালো হলো, ওখান থেকে গিয়ে উনি এমপি হন। আজকে এই যে সেনাবাহিনীর মানুষরা, আজকে চিন্তা করুন তো ওদের ঘরের অবস্থা কি। আজকে অপারেশন সিঁদুরে গিয়ে, উড়িতে গিয়ে, কার্গিল যুদ্ধে গিয়ে এত মানুষ শহীদ হলো, এত সেনাবাহিনী শহীদ হলো, ওদের শহীদ হলো, ওদের কোনো দাম নেই, ওদের কোনো মূল্য নেই, ওদের জীবনের কোনো মূল্য নেই, ওনাদের পরিবারের কোনো মূল্য নেই। আজকে অপারেশন সিঁদুর নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ জয়গান করছে। আমি জাতি ধর্ম বলছি না, সেই সময় পাকিস্তান প্রেমী গৌরব গগৈ মহাশয় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়,
ভারতবর্ষের সেনাবাহিনীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, অপারেশন সিঁদুরকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আজকে উনি সেই কথাগুলো বললেন। দুঃখের সঙ্গে সেই কথাগুলো বলতে হয়। অপারেশন সিঁদুর থেকে মহাদেব অবধি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যে ভারত সরকার সেই অপারেশনের নাম কোনো গান্ধী রাখেননি, কোনো নেহরু রাখেননি, কোনো ব্যক্তি বিশেষের নাম রাখেননি। সেই অপারেশন সিন্দুর রাখা আছে, সেই অপারেশনের নাম মহাদেব রাখা আছে, সেটার সঙ্গে আমাদের আবেগ জড়িত আছে। তাই বিশেষ করে আজকে যে সময় ভারতবর্ষের জয়গান করা উচিত ছিল পার্লামেন্টে, এই সময় আমরা দেখতে পাচ্ছি 26/11 যখন তাজউদ্দৌলা ঘটনা হয়েছিল সেই সময় বিজেপি দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি। কিন্তু পাকিস্তানকে উত্তর দেওয়া তো বাদ দিন, নিজের ঘরের ভিতর কিভাবে লুকিয়ে থাকবেন সেটা নিয়ে চিন্তা করছেন। আপনারা 10 বছর, 50 বছর, 60 বছর আগের কথা বলুন, বর্তমানে কংগ্রেসের অবস্থাটা দেখুন কি অবস্থা। অতএব আমি মনে করি যে এই সময় গৌরব গগৈর যে বক্তব্য, যে চিন্তাধারা, যে মানসিকতা, সে সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাহায্য করছে এবং পাকিস্তানের মনোবলকে বৃদ্ধি করছে। এবং আমাদের সেনাবাহিনী, আমাদের বিশেষ করে ভারতের ইন্টেলিজেন্স যেগুলো আছে, সমস্তগুলোকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি ধিক্কার জানাই ওনার মানসিকতাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস শেষ পর্যন্ত দেশের বিরোধিতা করতে লাগলো। বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস সেনাবাহিনীর বিরোধিতা করতে লাগলো। হাইলাকান্দির 6 নং জাতীয় সড়কের পাশে ট্রাকের দখল, বাউরঘাটে বেআইনি পার্কিং ঘিরে দুর্ঘটনার আশঙ্কা, নীরব প্রশাসন। হাইলাকান্দি শহরতলি বাউরঘাট পেট্রোল পাম্পের কাছে 6 নম্বর জাতীয় সড়কের দুই পাশে প্রতিদিন দাঁড়িয়ে থাকছে 20 থেকে 25টি বড় ট্রাক। হাইলাকান্দির 6 নং জাতীয় সড়কের পাশে ট্রাকের দখল, বাউরঘাটে বেআইনি পার্কিং ঘিরে দুর্ঘটনার আশঙ্কা, তাতে নীরব প্রশাসন। হাইলাকান্দি শহরতলি বাউরঘাট পেট্রোল পাম্পের কাছে 6 নম্বর জাতীয় সড়কের দুই পাশে প্রতিদিন দাঁড়িয়ে থাকছে 20 থেকে 25টি বড় ট্রাক। স্থানীয় এক সিমেন্ট কোম্পানির গুদামের সামনে এসব লরি দাঁড়িয়ে সারাদিন ধরে চলে মাল ওঠানো নামানোর কাজ। ফলে ব্যস্ত জাতীয় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট ও বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। প্রায় এই এলাকায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারান অনেকে। যদিও কয়েকটি ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাক পার্কিং নিষিদ্ধ করা হয়েছিল সেই এলাকায়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের গড়ে উঠেছে অবৈধ পার্কিং জোন। বর্তমানে পরিস্থিতি আরো ভয়াবহ। নাম্বারবিহীন ট্রাকের চলাচল অব্যাহত থাকলেও নেই কোনো নজরদারি। এই বড় ধরনের আইন ভঙ্গ দেখেও যেন নীরব প্রশাসন। অবশ্য হাইলাকান্দির বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা শাসক অভিষেক জয় ও পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করে জাতীয় সড়ককে দুর্ঘটনামুক্ত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছেন সচেতন মহলে। সচেতন মহলের সরাসরি প্রশ্ন, আর কত প্রাণ ঝরবে, জাগবে প্রশাসন? এবার দেখার বিষয় এই খবরের পর হাইলাকান্দি প্রশাসন কি কোনো পদক্ষেপ গ্রহণ করে নাকি নীরবই থেকে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি,
ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। নেই কোনো হেলদোল জনপ্রতিনিধিত্ব বিভাগীয় কর্তৃপক্ষের। বেহাল সড়ক নিয়ে দুরবস্থা জনগণের। বিগত বছর কয়েক ধরে সমস্যায় জর্জরিত তারা। তাই শেষ পর্যন্ত ধৈর্যচ্যুতি ঘটায় মঙ্গলবার জেলা আয়ুক্তের দ্বারস্থ হন শ্রীভূমির লঙ্গাই এলাকার উমাপতি গ্রামের বৃহদাংশ জনগণ। এ মর্মে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দেন তারা। ভুক্তভোগী জনগণ তথা পঞ্চায়েত প্রতিনিধি মিডিয়ার সামনে উল্লেখ করেন, বিগত বছর কয়েক ধরে বেহাল সড়ক নিয়ে পুরোপুরি জর্জরিত। বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধির কাছে বহুবার আবেদন নিবেদন করলেও কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনগণ তাদের গাফিলতির জন্য ব্যাপক অসুবিধার মুখে। তাই বেহাল সড়ক নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ হন তারা। আমরা অনেক সমস্যা ভুক্তভোগী হতে লাগে। একটা পেশেন্ট নিয়ে আমরা অন্ততপক্ষে যেন হসপিটাল আইতাম এই সুযোগটুকু পাই না। প্রায় আমরা 6 মাস আমরা নৌকায় যাতায়াত করতে লাগে, এরকম সমস্যা। আর একটা সাইকেল অবধি গ্রামে ঢুকে না, বাচ্চারা স্টুডেন্ট যারা স্কুলে যাওয়ার প্রচণ্ড সমস্যা হয়। এগুলা জিনিসের আমরা ওটা আজকে ডিসি স্যারের কাছে আমরা আবেদন করছি, জানি অন্ততপক্ষে তাই তৎকাল এই জিনিসগুলো নিয়ে যায় যেন ভিজিট করোক আমরা গ্রামটা দেখোক গিয়া। আর যদি এগুলা যদি তাই ঠিকভাবে ইয়ে করে যায় তাহলে তো আমরা ভালো হইব। আমরা ওটাই রিকোয়েস্ট তাদের কাছে করছি যেন অন্ততপক্ষে একবার গিয়ে আমরা গ্রামে গিয়ে ভিজিট করুক অল্প দিনের মধ্যে গিয়ে। এখানে এই বর্ষাকালে আমরা অনেক সমস্যা হয়, যাতে আমরা হাটে চলিয়া যেতে পারি। আমরা এরকম অবস্থা দৈনন্দিন আমরা নিত্যকর্ম যেতে হলে আমরা তো অন্ততপক্ষে চাইতাম যে সাইকেল লিয়ে যাওয়া যায় না। তো এই গ্রামে এইরকম একটা পেশেন্ট যদি আজকে যদি অসুস্থ হয় তারা লিয়ে আমরা কীভাবে যেতাম? এ ব্যাপারে জনপ্রতিনিধি কোনো পদক্ষেপ রয়েছে? আমরা জনপ্রতিনিধি যখন পঞ্চায়েত মাত্র গঠন হয়েছে বেশ কয়েকদিন হয়, কিন্তু আমরা অনেকবার অনেকের কাছে আমরা মেমোরেন্ডাম পৌঁছাইছি। তারা দেখা ওইরকম করি অনেক ইয়ে করে তা গাফলতি করে আজকে চলিয়ে যার। মানে আমাদের শাসক প্রশাসক উভয়ের কাছে আমরা এই আর্জি জানাচ্ছি, আমাদের এই আর্জি জানাচ্ছি যে আমরা অনাদিবিলম্বে যাতে আমাদের এই যে ন্যায্য অধিকার এইটুকু যেন পাই। আমাদের যেন রাস্তাঘাটের পুনর্বার এইগুলোকে নিরীক্ষণ করে এইগুলো নির্মাণ করা হয়, যাতে মানুষ 12 মাস এই রাস্তার ব্যবহার করতে পারে এবং উমাপতি গ্রাম যাতে আর এই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে জীবনযাপন করতে না হয়। আর আমার ছিলই নাই, বিগত 10 বছর হয়েছে রাস্তা সাইড ওয়াল দিয়ে রাস্তাতে কিছু মাটি দেওয়া হয়েছে, কিন্তু ওই মাটিগুলো তো আর বন্যার জন্য মানে ওই রাস্তাতে কোনো মানে এখনো আর কোনো ইয়ে নেই। রাস্তা যদি আপনারা যান বা আমরা তো ফটো দেবো আপনাকে বা দেখতে পারবেন, রাস্তার মধ্যে কোনো ইয়ে নেই। রাস্তা বন্যার প্রবলে পড়ে রাস্তাতে অনেক জায়গাতে বড় বড় গাছ হয়েছে। তারপর ওই মধ্যেখানের যে বিমগুলো আছে সাপোর্টিভ বিম যেটা কোনো সাইডে ওইগুলো বেরিয়ে গেছে। কোনো সাইকেল তারপর বাইক নিয়ে বা বড় গাড়ি তো আর কোনো মানে বলার কোনো ইয়ে নেই, যাতায়াত করা একদম অসম্ভব। আর জায়গাতে কাদা, এগুলো কাদাগুলো মানে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, চলাচল করার কোনো অবস্থা নেই। যেহেতু উত্তরবঙ্গের বিধায়ক যিনি রয়েছেন ওনার কি তৎপর নেই না? উনি তো আর ফ্লাডের পর থেকে ওনাকে তো আর মানে এখন পর্যন্ত আমরা একবারও দেখি নাই। বিগত কয়েকদিন আগে নিউজে আমরা দিয়েছি, কিন্তু ওই নিউজ দেখে উনি নিউজে বলেছিলেন, আমার এখনও মনে আছে যে ওই কয়েকজন মানুষ মিলে শুধু জিন্দাবাদ আর মুর্দাবাদ দিলে হয় না। আশা করি যে উনি এই যে কথাটা বলেছেন ওটা মানে আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম। রামনগর ও তুপখানা এলাকায় বেহাল অবকাঠামো, পানীয় জলের সংকট ও রাস্তাঘাটের দুরবস্থা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি। কাছাড় জেলার শিলচর রামনগর ও তুপখানা এলাকার নাগরিক পরিকাঠামোর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তারা লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে। তাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিলচর পৌরসভার আসন্ন নির্বাচনের 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী আতাবুর রহমান লস্কর।
রামনগর তারাপুর পার্স 6 এর 17 নম্বর ওয়ার্ডের একদল বাসিন্দা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকলিপিতে উল্লেখ করেছেন, শামিজুল আলী সাহেবের বাড়ি থেকে আলতাফ হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় 14 ফিট চওড়া এবং 400 ফিট দীর্ঘ রাস্তাটি বর্তমানে অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে। বিশেষ করে বর্ষাকালে এটি কাদাযুক্ত ও অচল হয়ে পড়ে, ফলে প্রতিদিন 100-এরও অধিক পরিবার, স্কুলগামী শিশুরা, প্রবীণ ও রোগীরা বিপদের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে তুপখানা দ্বিতীয় খণ্ড এলাকার জনসাধারণ পরিশ্রুত পানীয় জলের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। তারা স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদনপত্রে অভিযোগ করেছেন, গত 6 মাস ধরে এলাকায় সরবরাহকৃত পানীয় জলে কোনো প্রকার পরিশোধন করা হচ্ছে না। এতে শিশু থেকে শুরু করে বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারংবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই দুটি দাবিপত্রেই আতাবুর রহমান লস্করের সক্রিয় সহযোগিতা রয়েছে। এলাকাবাসীর আশা, প্রশাসন শীঘ্রই এই নাগরিক সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা একটা আবেদন পত্র আমরা জমা দেব, সঙ্গে একটা স্মারকলিপি আমরা ওনার কাছে আমরা জমা দেব। সেই অনুযায়ী আমরা গতকাল আমরা গোটা টুকরগাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমরা মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের অফিসে গিয়ে আমরা দুটা রাস্তার ডিমান্ড লেটার আমরা জমা দিয়েছি বিধায়ক মহাশয়ের অফিসে। একটা হলো গিয়া মাজার বইয়ার ল্যান্ড বায়া জয়নাল শোক টু নুরুদ্দিন হাউস, অ্যাপ্রোম্যাক্স এটা 14 ফুট এবং 250 ফুট লম্বায়। আর একটা হলো গিয়া জয়নাল উদ্দিন শোক টু নিরঞ্জন হাউস, অ্যাপ্রোম্যাক্স আপনার 14 ফিট আর 250 ফুট লম্বা। আর একটা হলো গিয়ে আমাদের রাস্তার ডিমান্ড ছিল construction of road from শামিজুল আলী হাউস টু আলতাফ হোসেন হাউস। এটাই আমার ওয়ার্ড নাম্বার 17 এর ভিতরে রামনগর তারাপুর পার্ট 6। আমরা প্রায় 2 শতাধিক উপরে ব্যক্তিদের স্বাক্ষরিত আমরা স্মারকলিপি নিয়ে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের অফিসে জমা দিয়েছি। এরপরে পানীয় জলের যে সমস্যা ছিল আমরা সেই সমস্যা নিয়ে আমরা পিএইচই ডিপার্টমেন্টে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার কাছে গিয়ে একটা স্মারকলিপি আমরা প্রদান করেছি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ ভাবে আলোচনা হয়েছে। এখানে যতজন কনজিউমার রয়েছেন এই টুকরগাম অঞ্চলের সেই প্ল্যানটা রয়েছে তুপখানা পার্ট 2 অধীনে প্ল্যানটা রয়েছে। আমরা মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে বিনম্র ভাষায় আহ্বান করেছি, যেহেতু এখানকার মানুষ এই জলের উপর নির্ভরশীল, তো অত্যন্ত নিম্নমানের পানীয় জল দেওয়া হয়, সেটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, একবারে লাল। তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার মহাশয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি 2-1 দিনের ভিতরে এই এরিয়াটি পরিদর্শন করে উনি কিভাবে আমরা জনসাধারণ কিভাবে বিশুদ্ধ পানীয় জল পেতে পারি সেটা সুব্যবস্থা উনি নেবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এটাকে ডেভেলপমেন্ট পর্যায়ে নেওয়া যায়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এই পানীয় জলের সমস্যা নিয়ে বিগত 2024 ইংরেজিতে ডিসেম্বর মাসে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় অ্যাসেম্বলিতে উনি সোচ্চার হয়েছেন যে আমরা 9টা প্লান্টের মানুষ এই আনোয়া বিলের উপর নির্ভরশীল রয়েছে, অত্যন্ত 40 থেকে 50 হাজার উপরের জনসাধারণ। উনি সেই সময় অ্যাসেম্বলিতে সেটা প্রশ্ন উত্থাপন করেছেন। সেই সময় আমরা দেখতে পেয়েছি বিভাগীয় মন্ত্রী ওনাকে আশ্বস্ত করেছেন 1 বছরের ভিতরে আমরা বরাকের যেটা মেগা প্রজেক্টের আমরা জল খাবো। তো নিশ্চয়ই আমরা আশাবাদী, আমাদের বিধায়ক মহাশয়ের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। আমরা গোটা 9টি প্ল্যান্টের মানুষ অতি শীঘ্রই আমরা বরাকের পানীয় জল খাবো এবং বরাকের পানীয় জল পাওয়ার আগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে আবেদন করেছি কেমিক্যাল হোক, ব্লিচিং পাউডার হোক, আরো ইত্যাদি জিনিস হোক আমাদের প্ল্যান্টে বাড়িয়ে যাতে আমরা বিশুদ্ধ জল পানীয় জল পেতে পারি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে গ্রেফতার করলো কাছাড় জেলা পুলিশ। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।
চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে গ্রেফতার করল কাছাড় জেলা পুলিশ। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক 38 জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে মেডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে 38 জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানের কাছাড় পুলিশ তাদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। আমি জিলাৰ যিসকল নাগৰিক আছে, নাগৰিক সমাজ আছে, তেওঁলোকৰ কিছু সংখ্যক লোকে আহি পেলাই আমাক দেখা কৰিছিল আৰু তেওঁলোকে কৈছিলে যে অতি সম্প্ৰতি কালত কিছু চুৰিৰ সংখ্যা কিছু বাঢ়িছে। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। যোৱাকালি আমি নিশা মানে আজি পুৱতি নিশা প্ৰায় 5টা টিম আমি ৰেডি কৰিছিলোঁ। 5টা টিম মানে আমি ৰেডি কৰি 5টা টিমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত এই যিবিলাক চুৰ যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ। আৰু অভিযান কালত গোটেই নিশাই আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত জিলাখনৰ সকলো আমাৰ বিষয়া আৰু পুলিচ কৰ্মী ইয়াত নিয়োজিত হৈ আছিলে। আৰু ইয়াৰ লগতে ইয়াতে গোটেই ৰাতিৰ ভিতৰত আমি 38টা চুৰ, বাইক লিফ্টাৰ আছে, ইলেক্ট্ৰিক বস্তু চুৰ কৰা আছে আৰু বাচন বৰ্তন চুৰ কৰা এনেকুৱা ব্যক্তি আছে। সকলোবিলাকক মিলাই আমি 38জন চুৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী, চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ। চুৰি সামগ্ৰীবিলাকৰ ভিতৰত আপুনি দেখিব প্ৰেছাৰ কুকাৰ আছে, তাৰপাছত 3টা বাইক আছে, তাৰপাছতে আপুনি দেখিব যে বেটাৰী আছে, তাৰপাছত টিভি আছে। এনেকুৱা কৰি বিভিন্ন সামগ্ৰী, বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি মটৰ আছে, আমাৰ ফেন আছে, এনেকুৱা কৰি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগতে এই যিসকল চুৰ বা চুৰি কাৰ্য সম্পাদন কৰা ব্যক্তি তেওঁলোকে জড়িত হৈ আছে, ইয়াৰ বহুত সংখ্যক লোক
বহুত সংখ্যক লোক ইয়াৰ বহুত সংখ্যক লোকৰ ভিতৰত কিছু লোক আছে যিসকলে ড্ৰাগ এডিক্টেড হয় আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে চিকিৎসাৰ কাৰণে পঠাইছোঁ আৰু তাৰ লগতে যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমি আইনমতে যিখিনি মানে কৰিব লাগে সেইখিনি কৰিবলৈ আমি ইতিমধ্যে তৎপৰ হৈ আছোঁ আৰু তাৰ লগতে এই 38জন যিজন ব্যক্তিক আমি চুৰ কৰিলোঁ তেওঁলোকে যি 38জন ব্যক্তি যিসকল মানে এই চুৰি কাৰ্য সম্পাদন কৰাত তেওঁলোকে জড়িত হৈ আছে আৰু তেওঁলোকৰ পৰা যি সামগ্ৰী আমি লাভ কৰিছোঁ বহুত এইসকলৰ ভিতৰত এজন আছে ৱাহিদ আলী মিশ্ৰা, ৰহন লস্কৰ, দুলাল দাস, কৃষ্ণ দাস, ফাইজুৰ ৰহমান, ৰঞ্জু দাস, শৰীফ লস্কৰ, মাছুমুদ্দিন, শ্বাহৰুখ আহমেদ বৰভূঞা, তাৰ পাছতে আপোনাৰ মুমিন লস্কৰ, আবিদুৰ ৰহমান লস্কৰ, ইৰফান খান, পিনাক ৰয়, ইমানুল লস্কৰ আদিকে কৰি আমাৰ বাইক লিফ্টাৰৰ পৰা লৈ আপোনাৰ বেটাৰী চুৰ, ইলেক্ট্ৰিকৰ সামগ্ৰী চুৰ কৰা এই সকলোবিলাক মিলাই 38জন চোৰক আমি যোৱা নিশা ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমি কাছাৰবাসীৰ যি নাগৰিক সমাজ আছে তেওঁলোকৰ যি সৰু যি ঘটনা চুৰি ঘটনা সংঘটিত হয় তেওঁলোকক মানে তেওঁলোকৰ পৰিয়ালত এটা প্ৰভাৱ পৰে, আৰ্থিকভাৱেও এটা বিৰূপ প্ৰভাৱ পৰে আৰু আমি সেইকাৰণে আমাৰ নাগৰিকৰ যিবিলাক অসুবিধা আছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।